নিব আমরা। খুবই সহজে এই ভাষাটা শেখা যায়, কয়েকটা টিপস আমরা একটু দেখব। তো আমরা প্রথম কয়েকটা বিষয় একটু দেখব। সেই বিষয়টা হচ্ছে আমাদের কয়েকটা স্পোকেন রুল দেখতে হবে। স্পোকেন রুল কেমন? আমরা শুধু টেন্স শিখে, শুধু মডাল শিখে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো না। আমাদের আরো কিছু স্ট্রাকচার রুল দেখতে হবে, স্পোকেন রুল। সেই রুলগুলা হচ্ছে, প্রথম নাম্বার একটা রুল হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এই অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে, অথবা এটাও এবং ওটাও। কেমন বাংলাটা? মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। রাজু ফুটবলও ভালো খেলতে পারে, ক্রিকেটও ভালো খেলতে পারে। এই যে ও কথাটা যখন থাকবে, ক্রিকেটের সাথে ফুটবলও খেলতে পারে, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতী। এই যে সেই সাথে, হ্যাঁ, বা একই সঙ্গে এটাও এবং ওটাও, এটা যখন বুঝাবে তখন অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার করতে হবে। দেখেন এখানে কোনো টেন্সের নিয়ম, কোনো মডাল ভার্বের নিয়ম কাজে লাগবে না। জাস্ট এই রুলগুলো একটু মুখস্থ করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এর একটা রুল, অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে। হ্যাঁ, এটা, হ্যাঁ, এই শীটটাতে অনেকগুলো রুল দিয়েছি, প্রতিদিন আমরা 10টা করে রুল পড়বো। তো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ, এইটার ব্যবহার আমরা করব। যেমন মেয়েটি সুন্দরী, দ্য গার্ল ইজ বিউটিফুল। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এখানে দুইটা পার্ট করে ফেলেছি, দ্য গার্ল ইজ বিউটিফুল, আর একটা পার্ট করেছি ইন্টেলিজেন্ট। তো এই দুইটা পার্টকে আমি সংযুক্ত করেছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। কি দ্বারা সংযুক্ত করেছি? অ্যাজ ওয়েল অ্যাজ। সে একজন ভালো শিক্ষক, সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। তাহলে কি হবে? হি ইজ আ গুড টিচার, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড রাইটার। এই দুইটা অংশকে সংযুক্ত করেছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে সেই সাথেও। যেমন গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। তাহলে দ্য ট্রি গিভস আস ফ্রুটস, এই একটা অংশ করে ফেললাম। দ্য ট্রি গিভস আস ফ্রুট, গাছ আমাদের ফল দেয়, সাথে কি দেয়? ছায়াও দেয়। শেড মানে হচ্ছে ছায়া। এই দুইটাকে যুক্ত করেছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। বাক্যটা কি হলো? গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। দ্য ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এইভাবে করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ। এরপর একটা রুল দেখব, এরপর একটা রুল দেখব হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট এর বাংলা অর্থ হচ্ছে কেমন হয়। কোনো বাক্যে যদি এমন থাকে, মনে করেন আপনার কফি খেতে ইচ্ছা করছে, তো আপনি পরিবারের অন্য সদস্যদেরকে বলছেন এখন কফি খেলে কেমন হয়, এই শীতে রাঙামাটি ভ্রমণ করতে গেলে কেমন হয়, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়। এই কেমন হয় এই ধরনের রুলগুলো আমরা হাউ অ্যাবাউট ব্যবহার করব। সেন্টেন্সের শুরুতেই হাউ অ্যাবাউট দিতে হবে, সেন্টেন্সের শুরুতে। যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, কম্পিউটার শিখলে কেমন হয়। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এখানে টেক মানে ড্রিঙ্ক মানে পান করা, এখানে টেক মানেও কিন্তু পান করা। টেক শব্দের অর্থও কিন্তু এখানে পান করা। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। হাউ অ্যাবাউট এই শীতে রাঙামাটি গেলে কেমন? কঠিন? একেবারে সহজ, আমি পানির মতো সহজ করে দিব। হ্যাঁ, দেখেন আমি 10টা না, প্রতিদিন আপনাদের সুবিধার জন্য 5টা করে রুল দেখাবো। 5টা রুল থেকে আপনারা মাত্র অবসর সময় মাত্র 5 মিনিট সময় দিবেন। এই শীটটা একটু পড়বেন, যে 5টা আমি পড়াবো এই 5টা আবার বাসায় পড়বেন।
একটা জিনিস দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, দেখবেন পরিবারে সব কাজ সহজ না, আবার সব কাজ কঠিন না। তো আমি এখন এই রুলগুলো পড়াচ্ছি, হয়তো একটু কঠিন মনে হচ্ছে, আমি এখনই আবার টেন্সের জগতে ফিরে যাব, দেখবেন টেন্সটা আবার সহজ মনে হবে। অতএব এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি সহজ করে দিব। টিচারকে টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর, অর্থাৎ ফ্যাসিলিটেটর মানে সহজকারী। অনেক কঠিন একটা লেসনকে টিচার কিন্তু সহজ করে দেয়, সহজ করে বুঝিয়ে দেয়। হ্যাঁ, দেখবেন সমুদ্রের তলদেশে অনেক রকমের সম্পদ থাকে। এই সম্পদগুলো যারা ডুব দিয়ে অনেক কষ্ট করে তুলে নিয়ে আসে, খনিতে সোনা জমা থাকে, স্বর্ণ, এই গোল্ড কিন্তু যারা খনির শ্রমিক তারা কিন্তু এটা আমাদের জন্য তুলে নিয়ে আসে, এনে কি করে আমাদের হাতে দেয়, আমরা সেইগুলো দিয়ে বিভিন্ন কিন্তু অলংকার তৈরি করি। তো এই অলংকারটা আমরা যখন ব্যবহার করি আমাদের কিন্তু খুব ভালো অনুভব হয়। তো যারা খনির ভিতরে থেকে এগুলা তুলে আনে তাদের অনেক কষ্ট করতে হয়। তো আমাদেরকে টিচাররা আমরা কষ্ট করে আপনাদের জন্য এই রুলগুলো সহজ করেছি, দেখেন খুব সহজ রুল। কম্পিউটার শিখলে কেমন হয়, কফি খেলে কেমন হয়, এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, এই বাক্যগুলো কিন্তু আমরা হাউ অ্যাবাউট দিয়ে করব। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এরপর একটা রুল হচ্ছে ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে। ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে। ফিল লাইক, দেখেন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি, আমার কফি খেতে ইচ্ছা করছে। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। কি হবে, আই ফিল লাইক স্লিপিং। এখানে ফিল লাইক এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। এরপর দেখেন কিপ এর ব্যবহার। কিপ এইটার অর্থ হচ্ছে করতে থাকো, যেতে থাকো, খেতে থাকো, এমনটি বুঝাবে কিপ এর ব্যবহার। যেমন লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো, তুমি সুখী হবে। কি বললাম, হাসতে থাকো, তুমি সুখী হবে। এই বাক্যগুলা কিন্তু সব কিপ দিয়ে আপনাকে শুরু করতে হবে। কিপ, হুম, যেতে থাকো, লেগে থাকো, খেতে থাকো, এগুলা হচ্ছে সব কিপ গোয়িং দিয়ে করবেন। কিপ স্মাইলিং, এই যে দেখেন আমরা অনেক সময় বলি প্রতিদিন আমাদের অনেক পরিমাণে হাসা উচিত, তো বলছে কিপ স্মাইলিং, হাসতে থাকো, তুমি সুখী হবে। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেয়িং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। কিপ প্রেয়িং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। এরপর দেখেন আরো একটা রুল, ইউজ টু এর ব্যবহার। ইউএসইডি, ইউজ টু এর অর্থ হচ্ছে অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু বসে। আমি কানাডায় বাস করতাম, আমি শাকসবজি পছন্দ করতাম। আপনি অতীতকালে পছন্দ করতেন, এখন আর করেন না, সেক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আমি প্রতিদিন নদীতে গোসল করতাম। হুম, আমি প্রতিদিন তার সাথে দেখা করতাম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। কি হবে, আই ইউজড টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন। এই বাক্যগুলো আপনারা ইউজ টু ব্যবহার করে করবেন। এখন গতকালকের মতো আমি আবার একটু টেন্সে প্রবেশ করতে চাই, কারণ টেন্সটা ভালো না পারলে আমাদের অন্য কোনো কিছুই কিন্তু আমরা পারবো না। তো 12টা টেন্সের 12টা স্ট্রাকচার কি আমাদের মনে আছে? আমরা আজকে পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল। অতীতকাল, যে ঘটনা, যে কাজ অতীতে ঘটে গিয়েছিল, এখন তার ফল আর বিদ্যমান নেই, তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সটা কয় ভাই? 4 ভাই। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট কে বলা হয়ে থাকে সিম্পল পাস্ট। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখান থেকে দুইটা এখন ভালোভাবে শিখবো, পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিট কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, আর কিচ্ছু দেওয়া লাগবে না। আপনি এখানে চাইলে এক্সটেনশন দিতে পারবেন।
সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। যেমন শি রোট এ লেটার, দেখেন রাইট থেকে এসেছে কি রোট। আবার ভালো করে খেয়াল করেন, শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। যদি বলা হয় সে ভাত খেয়েছিল, সে ভাত খেয়েছিল, হি এট রাইস, সে কাজটি করেছিল, হি ডিড দা ওয়ার্ক। হ্যাঁ, তারপর আমি একটা মোবাইল কিনেছিলাম, বাই মানে হচ্ছে কেনা, এর ভি টু হবে বট। বাই মানে হচ্ছে কেনা, এর ভি টু, এর ভার্বের ভি টু ফর্ম হবে বট। আই বট এ মোবাইল। পাস্ট ইনডেফিনিটে কারো কোনো সমস্যা থাকলে বলবেন। আর পাস্ট ইনডেফিনিট পারতে গেলে আগে আমাদেরকে কনজুগেশন অফ ভার্ব ভালোভাবে পারতে হবে। যেমন দেখেন, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিলাম। তো বলেন তো আমি নিয়েছিলাম, আই টুক। নীলুফাপা একটু আনমিউট করবেন। আই টুক, আমি নিয়েছিলাম। যদি বলি আমি তৈরি করেছিলাম, আমি একটা বাড়ি তৈরি করেছিলাম, তখন কি হবে? আমি একটা বাড়ি তৈরি করেছিলাম। হ্যাঁ, মেক থেকে মেড, মেড ব্যবহার করতে হবে, মেড, ভার্বের ভি টু, ও আই আই মেড এ হাউস। আই মেড এ হাউস, হাউস। আমি তাকে একটা বই দিয়েছিলাম, গিভ থেকে গেব আনবেন, এই যে গেব, আমি তাকে একটা বই আই দিয়েছিলাম। আই গেভ হিম এ বুক। হ্যাঁ, তাকে দেখি এ আই গিভ আই গেভ হিম এ বুক। আচ্ছা, সহজ করে বলি, যেমন যদি বলা হয় গাড়ি, ড্রাইভ মানে গাড়ি চালানো, যদি আমি শুধু এইটুকু বলি আমি চালিয়েছিলাম, তখন হবে আই ড্রোভ। ড্রোভ। কেন ড্রোভ হবে? কারণ এটা হচ্ছে চালিয়েছিলাম, পাস্ট টেন্সের একটা বাক্য। হ্যাঁ, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে সর্বদা ভার্বের ভি টু ব্যবহার করতে হয়। ভার্বের কি ব্যবহার করতে হবে? ভি টু। আই ড্রোভ, আমি চালিয়েছিলাম। হুম, এরপর দেখেন এখানে রয়েছে আমি ধরেছিলাম, আমি মাছ ধরেছিলাম, তখন ক্যাচ থেকে কট ব্যবহার করেন, এই যে দেখেন কট, আই কট ফিশ। আই কট। আচ্ছা, আমি মাছ ধরেছিলাম, কিন্তু যখন বলবো আমি মাছ ধরি, তখন হবে ক্যাচ, ক্যাচ। হ্যাঁ, আমি মাছ ধরি। দেখেন প্রেজেন্ট টেন্সের বাক্য হলে প্রেজেন্ট ইনডেফিনিটে ভি ওয়ান মানে ভার্বের অন ফর্ম, আর ভি টু হবে কখন? ভার্ব টু হবে, আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ। আচ্ছা, আমি গ্লাসটা ভেঙেছিলাম, তখন এই যে ব্রেক থেকে ব্রোক ব্যবহার করতে হবে, বলেন আই ব্রোক, আই ব্রোক। আই ব্রোক দ্য গ্লাস। আই ব্রোক দ্য গ্লাস। আমি গ্লাসটি ভেঙেছিলাম, হ্যাঁ, আমি গ্লাসটি ভেঙেছিলাম। আচ্ছা দেখেন কত সহজ, একটু ভালো করে খেয়াল করলে এগুলো সহজ। যেমন পে মানে হচ্ছে পরিশোধ করা, কিন্তু যদি বলা হয় আমি বিলটা পরিশোধ করেছিলাম, তখন কি হবে? আই পেড। আই পেইড দ্য বিল। হ্যাঁ, একজন একজন করে আমরা বলি আই পেইড দ্য বিল। বিষয়টা বুঝতে পারতেছেন? কিন্তু যদি বলা হয় আমি বিলটা পরিশোধ করি, তখন হবে আই পে দ্য বিল। হ্যাঁ, আই পে দ্য বিল। হ্যাঁ, আই পে দা বিল, আমি বিলটা পরিশোধ করি। আর যখন বলবেন আমি বিলটা পরিশোধ করেছিলাম, তখন আই পেইড দা বিল, আই পেইড দা বিল। হ্যাঁ, আই পে দা বিল এর অর্থ হচ্ছে আমি বিলটা পরিশোধ করি, পরিশোধ করেছিলাম। আর করেছিলাম হলে তখন পেইড। হ্যাঁ, পড়েছিলাম মানে এটা গতকাল, গতকাল বা গত সপ্তাহে, বা এটা অতীত হয়ে গিয়েছে। না, বলতে হবে, এই যে দেখেন আমি যেভাবে বাচ্চাদেরকে মতো করে শিখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলতে বলতে একটা সময় হবে। একটা বিষয় দেখেন, অনেক দিন থেকে আমাদের যে লোহার যে অস্ত্রটা, এটা মরিচা পড়ে গেছে, এখন এই মরিচাটা তো একদিনে যাবে না, অনেক দিন থেকে আমাদের ব্রেনে মরিচা পড়ে আছে। এই মরিচাটা কিন্তু ধীরে 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 আমাদেরকে চলে যাবে। মরিচাটা আমাদেরকে ধীরে ধীরে যাবে। এরপর দেখেন ফরগেট মানে ভুলে যাওয়া। যদি বলা হয় ভুলে গিয়েছিলাম, আই ফরগট, কি হবে? আই ফরগট। ফরগেট থেকে ফরগট। এইভাবে কথা বলার অভ্যাস করেন, অবশ্যই হবে। যেমন দেখেন আহ এটা দেখাই, কতগুলা ভার্ব ফর্ম এখানে দিয়েছি। বিগিন মানে শুরু করা, যদি বলা হয় আমি শুরু করেছিলাম, তখন কি হবে? আই বিগ্যান। আই বিই জি এ এন, বিগ্যান, বিই জি এ এন, বিগ্যান। ব্রিং মানে হচ্ছে, ব্রিং মানে হচ্ছে আনা। যদি বলা হয় এনেছিলাম, তখন কি হবে? ব্রট। কি হবে? এই যে দেখেন আমি এখানে কালার করে যাচ্ছি, ব্রট, বি আর ও ইউ জি এইচ টি, ব্রট। আমি আমি একটা বই এনেছিলাম, আই ব্রট এ বুক। কিন্তু যদি বলা হয় আমি একটা বই আনি, আই ব্রিং এ বুক। হ্যাঁ, আমি একটা বই আনি। তদ্রূপ এখানে দেখেন এই যে সাবজেক্টের পরে ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন দিতে হয়, কিসের জন্য? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য গঠন করার জন্য। পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটের বাক্য গঠন করতে গেলে
সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। দেখেন আমি এই জায়গাগুলো আপনাদেরকে দিয়ে যখন ট্রান্সলেশন করাবো তখন এটা লাগবে। এই যে দেখেন বলছে তুমি ভাত খেয়েছিলে, 2 নম্বরের এই বাক্যটা দেখেন, দ্বিতীয় নম্বরে তুমি ভাত খেয়েছিলে। আচ্ছা, খেয়েছিলে বললে কোন কাল বুঝায়? বর্তমান কাল না অতীত কাল না ভবিষ্যৎ কাল? পাস্ট। থ্যাংক ইউ। তাহলে তুমি ভাত খেয়েছিলে, এটা ট্রান্সলেশন কি হবে বলেন তো? ইট মানে খাওয়া, এট মানে খেয়েছি। থ্যাংক ইউ। ইউ এট রাইস। ইউ এট রাইস কি হবে বাক্যটা? ইউ এট রাইস। তারপর একটা বলেন। তারা ফুটবল খেলে। হ্যাঁ দে দে আর হ্যাঁ না, দে আর হবে দে হ্যাঁ হ্যাঁ। প্লে ফুটবল। প্লেইং ফুটবল। প্লেইং ও প্লেইং আচ্ছা আচ্ছা, তা আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি পড়াচ্ছি, 1 ঘন্টা পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তো এইখানে কি বলছিলাম? পাস। হ্যাঁ, পাস্ট। তারা, সরি, তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। এইটা দিয়ে আরো কয়েকটা বলেন তো। তুমি ফুটবল খেলেছিলে, তখন কি হবে? দে দে না, আর ইউ ইউ প্লেইং ইউ মানে ফুটবল। তুমি, ইউ দে ও ইউ হ্যাঁ ইউ, ইউ হ্যাঁ ইউ প্লে ফুটবল। কিন্তু ও হ্যাঁ, আমি তো এটাই দেখতেছি। না না না, তুমি ভাত খেয়েছিলে, আমি প্লে ফুটবল। আমি নতুন একটা বাক্য বললাম। তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। তুমি ফুটবল খেলেছিলে, ইউ প্লেড ইউ ফুটবল। প্লে না, তখন প্লেড হবে। প্লের ভি টু হচ্ছে প্লেড। আচ্ছা, যদি বলা হয় তুমি মাছ ধরেছিলে, তখন কি হবে? ইউ হ্যাঁ, ফর এ ফিশ। ইয়েস, ইউ কট ফিশ। থ্যাংক ইউ। তুমি একটা মোবাইল কিনেছিলে, তখন কি হবে? হোয়াট এ হ্যাঁ, ইউ বট এ মোবাইল। তুমি স্কুলে গিয়েছিলে, ইউ, না, গো তো প্রেজেন্ট ইউ টেন্সে গো বসে। না, গোজ ও না, ওয়েন্ট হবে। কি হবে? ও গো হ্যাঁ, ইউ এই জন্য ওয়েন্ট। বলছি, এই জন্য আমাদেরকে এগুলো আগে থেকে মুখস্থ করে রাখতে হবে। দেখেন, গো মানে যাওয়া, আর এর ভি টু, এর পাস্ট টেন্স হবে ওয়েন্ট। কি হবে বলেন? ওয়েন্ট। ইউ ইউ ওয়েন্ট টু ইউ স্কুল। ওয়েন্ট টু স্কুল। তুমি স্কুলে গিয়েছিলে। হ্যাঁ। আচ্ছা, তুমি একটা চিঠি লিখেছিলে, তখন কি হবে? ইউ ইউ লিখেছিল ইউ রোড লেটার। ইয়েস। এই যে দেখেন, পেরে যাচ্ছেন আস্তে আস্তে, কিন্তু পারতেছেন, অবশ্যই পারবেন। ইউ রোট এ লেটার। কি হবে? ইউ রোট এ লেটার। হ্যাঁ। তাহলে কথা বলা কিন্তু আমাদেরকে একটা নিয়ম। এই যে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মটা হবে সাবজেক্টের পরে ভার্বের ভি টু। এই যে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। শুধু এইটুক মনে রাখবেন। এই যে দেখেন, এক্সাম্পল, শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। যদি বলা হয় সে বাড়ি গিয়েছিল, তখন গো মানে যাওয়া, আর এর ভি টু হবে ওয়েন্ট। ইউ গো হ্যাঁ, ওয়েন্ট। হ্যাঁ, তুমি বাড়ি গিয়েছিলে, ইউ ওয়েন্ট হোম। সে বাড়ি গিয়েছিল, হি ওয়েন্ট হোম। আমরা বাড়ি গিয়েছিলাম, উই ওয়েন্ট হোম। ওয়ার উই ওয়েন্ট হোম। উই আর আসবে কেন? আরটা হবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, উই ওয়েন্ট হোম। না, প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর এগুলো প্রেজেন্ট টেন্সে বসবে। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, কিন্তু পাস্ট ইনডেফিনিটে হবে না। এইখানে দেখেন পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী, এই যে খেয়াল করেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এইটুক মনে রাখবেন। দেখেন, শি রোট এ লেটার, এখানে শি হচ্ছে সাবজেক্ট, আর ভি টু হচ্ছে রোট, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। এ লেটার কি হবে? অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? এই যে দেখেন, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কি বললাম? সাবজেক্টের সাথে ওয়াজ ওয়্যার সাবজেক্ট ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, আবার বলেন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্ব অন লিওন প্লাস প্লাস আইএনজি আইএনজি প্লাস প্লাস সাবজেক্ট। অবজেক্ট। এই যে দেখেন উদাহরণ, শি ওয়াজ রাইটিং এ লেটার। এখানে কেন হলো? শি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার দুইটা দেওয়া যাবে না। শি এর পরে ওয়াজ বসে, যেহেতু শি একজন। শি ওয়াজ, এই ভার্বের সাথে আইএনজি হচ্ছে রাইটিং, শি ওয়াজ রাইটিং। অবজেক্ট হচ্ছে এ লেটার। শি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখিতেছিল। সে একটা চিঠি লিখছিল। বলেন তো, আমি ভাত খাচ্ছিলাম। আচ্ছা আই ওয়াজ এ আই আই ওয়াজ এ, ওয়াজ আই ওয়াজ এ হবে না, আই ওয়াজ এ হবে না, আই ওয়াজ আই এ ওয়াজ হবে না, আই ওয়াজ আই ইটিং ওয়াজ রাইস। আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ, এ আসবে না, আমি স্কুলে যাচ্ছিলাম। হ্যাঁ, আই ওয়াজ গোয়িং টু স্কুল। মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। হ্যাঁ, দেখেন এই যে স্ট্রাকচারটা,
হ্যাঁ, প্রেজেন্ট হবে না। দেখেন এই যে এইটা লক্ষ্য করেন ভালো করে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্ট হচ্ছে শি, এরপরে ওয়াজ বসিয়েছি, শি ওয়াজ। মূল ভার্ব হচ্ছে রাইট মানে লেখা, ওর সঙ্গে আইএনজি, রাইটিং। শি ওয়াজ রাইটিং, শি ওয়াজ ইটিং, শি ওয়াজ প্লেইং, শি ওয়াজ রিডিং। বিষয়টা খুবই ভালো করে লক্ষ্য করতে হবে। শি ওয়াজ রাইটিং, সে লিখছিল। যদি বলা হয় সে খাচ্ছিল, তখন কি হবে? শি ওয়াজ ইটিং, শি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। যদি বলা হয় সে লিখছিল, শি ওয়াজ রাইটিং, সে খাচ্ছিল, শি ওয়াজ ইটিং। আমার সঙ্গে এগুলো বলেন। আমি যাচ্ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ গোয়িং। I I was going. আমি আমি যাচ্ছিলাম, যাচ্ছি। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। কি I হবে was বলেন? going. I was going. আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, I was reading. আই ওয়াজ রিডিং। আমি আহ, আমি গাচ্ছিলাম, আই ওয়াজ I সিঙ্গিং। was singing সিঙ্গিং song. না, সিং এ সং Singing দেওয়া যাবে song. না, এখানে তো আমি গান বলিনি। আমি গাচ্ছিলাম, Oh, that. আই ওয়াজ সিঙ্গিং। হ্যাঁ, বাংলাটা ভালো করে শুনতে হবে। আমি যদি এখানে বলতাম, আমি যদি বলতাম আমি গান গাচ্ছিলাম, তখন আপনি এখানে সং দিতে পারতেন। আমি গাচ্ছিলাম, আই ওয়াজ সিঙ্গিং। আমি হাঁটছিলাম, I was not a minute. আই ওয়াজ ওয়াকিং। I was walking. ওয়াকিং। আমি রান্না করছিলাম, I was cooking. আমি ঘুমাচ্ছিলাম, I was sleeping. আই ওয়াজ স্লিপিং। এবার হাসনা আপা একটু বলবেন, আমি যে দুইটা রুল শিখালাম, এই দুইটা রুল হচ্ছে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। এই দুইটা রুল দিয়ে আপনি কয়েকটা বাক্য বলবেন প্লিজ। যেমন পাস্ট ইনডেফিনিটে দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, ভালো করে দেখবেন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। সে স্কুলে গিয়েছিল, শি ওয়েন্ট টু স্কুল। আমি রান্না করেছিলাম, আমি ভাত রান্না করেছিলাম, আই কুকড রাইস। কুকের পরে ইডি যোগ করতে হবে। তো এই দুইটা টেন্স দিয়ে বলেন তো, বাংলা বলেন আর ইংরেজি বলেন। পাস্ট ইনডেফিনিটের পাঁচটা বাক্য, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পাঁচটা বাক্য বলেন। আর আমি একটু পরে বলি। আচ্ছা, থ্যাংক ইউ। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদের খুব সুন্দর করে আগে বুঝতে হবে যে এই বাক্যগুলো আমরা কেন তৈরি করতে পারি না, কারণ আমরা স্ট্রাকচারটা জানি না। দেখেন আমি যত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, এইটা যদি আপনারা বুঝতে না পারেন, এর পরেও কিন্তু আমি আবারও বুঝাবো। কিন্তু এইখান থেকে বুঝতে না পারবো বুঝে, তো বাচ্চাদের জন্য। হ্যাঁ, এইখান থেকে না বুঝে যদি চলে যান, আপনি কোথাও আর বুঝতে পারবেন না। এইভাবে কষ্ট করে না, অনলাইনে কেউ কিন্তু পড়ায় না, আপনারা দেখবেন অনেক সেটাই। যে হুম, হুম, অনেক জায়গায়, অনেক হ্যাঁ, জায়গায় দেখেছেন। হ্যাঁ, আচ্ছা, তো বলা হচ্ছে হুম, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, সেই রোট এ লেটার। হ্যাঁ, জান্নাতুল আপা একটু বলবেন পাস্ট ইনডেফিনিটের কয়েকটা বাক্য এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সি রাইট এ লেটার, একটি চিঠি লিখছে। লিখছে সে কেন? একটি লিখছে এখানে চিঠি তো হবে না, এখানে তো লিখছে হবে না, লিখেছিল তাই হবে। লিখছে। সি রাইট এ লেটার, লিখে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যালো। সি আচ্ছা, রাইট এ দিচ্ছি। লেটার, সে একটি মেসেঞ্জার অন করো, পাঠাই দিচ্ছি। না, তো এখানে আপনি এখানে রাইটস দিচ্ছেন কেন? আমি এতক্ষণ কি বুঝালাম? জান্নাতুল আপাতত টেন্সে খুবই দুর্বল, খুবই উই ইয়ে, আপনি ভালো জানেন। দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের বি টু, সে লিখেছিল, সে রোট হবে, এখানে রাইট দিচ্ছেন কেন? আপনাদের মনোযোগ অন্য জায়গায় রয়েছে, আপনারা কেউ আমার কথা ভালো করে শুনছেন না মনোযোগ দিয়ে। এখানে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস দুইটার বাক্য আমি বলতে বলেছি। পাস্ট ইনডেফিনিটে কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম, সে ভাত খেয়েছিল, সে আমাদের বাড়ি এসেছিল, আমি একটা মোবাইল কিনেছিলাম। অতীতকাল বুঝাবে। এখানে সাবজেক্টের পরে ভার্বের ভি টু হবে। শি রোট এ লেটার, রাইট থেকে রোট। হুম, রাইট থেকে কি হবে? রোট। এই ভার্বের ভি টু মুখস্থ করেন, এই ভার্ব গুলো। দেখেন এই ভার্ব গুলো আগে মুখস্থ করেন প্লিজ। এইগুলো আগে মুখস্থ করেন সবাই, এখানে যারা আছেন এগুলো পড়েন। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইটেড, ইটেন। এগুলো পড়েন তো 5 মিনিট ধরে। go and gone, go, did and it and eaten that should না, that এগুলো মনে মনে পড়েন, এগুলো সবাই অল্প শব্দ করে পড়েন, একজন আরেকজনের ডিস্টার্ব করবো না। এগুলো পড়েন, এইগুলো দিয়ে বাক্য করতে হবে। যেমন পাস্ট ইনডেফিনিটে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি করেছিলাম, তখন ডু হবে না, তখন ডিড হবে। দেখেন ওয়েন্টের তলে ডিড রয়েছে। আমি খেয়েছিলাম, তখন হবে আই এট, আই এট। আমি লিখেছিলাম, আই রোট। আমি বলেছিলাম, স্পিক মানে বলা, আর আমি বলেছিলাম আই স্পোক, আই স্পোক।
টেক মানে নেওয়া, আমি নিয়েছিলাম আই টুক, আমি নিয়েছিলাম আই টুক, এগুলো আগে মুখস্থ করেন তো আস্তে আস্তে নিঃশব্দে। আরে তো স্যার, আপনি তো এমনি আমার মতো অবস্থা, মানে কোনো কিছু ধৈর্য থাকে না। না, এই যে মাথা যন্ত্রণা হইলে এর যাও, হ্যাঁ, না কিন্তু এগুলো বলতে পড়েন, কিছু আমার করা যায় না। পড়াতে বসলে মাথা যন্ত্রণা চলে যায়, কিন্তু আপনাদের যদি আমি বুঝাতে স্যার, পারি, আমি যদি কিন্তু বুঝাতে পারি, আমি যদি বুঝাতে পারি, হ্যাঁ, আপনাদেরকে এটা যদি বুঝাতে পারি, আমার সার্থকতাটা তখনই যে না আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে হবে পেরেছি। হুম। ইনশাল্লাহ। তো আমি একটু কাঁচা, কিন্তু একবার বুঝলে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, একবার বুঝলে আপনি পারবেন, আপনাকে নিয়ে আমার, আপনাদের নিয়ে আমার ভরসা আছে যে আমি আপনাদেরকে নিয়ে পারবো। দেখেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সেই কথাটা দিয়ে আপনি পারবেন। যেমন আমি করি, আই ডু, এই যে দেখেন গো এর নিচে ডু, আমি করি, এটা প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট টেন্সে হবে আমি করি। কিন্তু যদি যদি বলি আমি করেছিলাম, তখন হবে আই ডিড, আই ডিড, হ্যাঁ আমি করেছিলাম। যদি বলা হয় আমি খাই, তখন হবে দেখেন আই ইট, আমি খাই। কিন্তু যখন বলবো আমি খেয়েছিলাম, তখন হবে এট, তখন হবে কি এট, অ্যাড বলবো না, এট। হুম। তো এইভাবে এইগুলো V1 V2 V3, এখন এইগুলো একটু মুখস্থ করে দেন তো, এখনই মুখস্থ করেন। হ্যাঁ, গ্রামে আমেরিকা ঠান্ডা পড়েছে, কি কি জানেন? কেন এখন বাংলাদেশে ঠান্ডা হলেও, আর আমার গরুর কাছে হাওয়া। পৃথিবীর বিভিন্ন দেশের ছেলে মেয়ে পড়ে, তো কোন দেশে কেমন আবহাওয়া, হ্যাঁ, সময় কত, এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর ঠান্ডা, তাই না? তা আরো পড়বে, এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আরো ঠান্ডা পড়বে। আগস্ট থেকে তো ঘরে, সমস্ত ঘরে একদম ফুল ঘরে হ্যাঁ আপনার হ্যাঁ। হিট, পুরা ঘরে হিট, দোকানে হিট। হুম, আমি তো এই ঠান্ডা পড়লে কোথাও যাই না, আমার হাজবেন্ড গাড়িতে আগে হিট দিয়ে গরম করে নিবে, হ্যাঁ। তারপর আমার বলে নিচে নামো, আমি তো 10 তলা করে থাকি। তা ও, তখন আমার বলে কি যে নিচে নামো, হ্যাঁ আমি হ্যাঁ নিচে মানে গ্যারেজ, হ্যাঁ ও হ্যাঁ। আমি গাড়ি একদম ফুল গরম করে নেবে হিট দিয়ে, তারপর আমি ও, যাই। এই যে আমার হাজবেন্ডের মঙ্গলবারের ছুটি ছিল, ওরা সবাই দিতে চায় মলে, হ্যাঁ হ্যাঁ কুঞ্জ মলে, এই যে ম্যাসিটি হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ডের হ্যাঁ করে থাকে। হ্যাঁ। কিন্তু হুম, পুরোপুরিটাও ঠিক। আচ্ছা, তো আমরা এইগুলো একটু মুখস্থ করব, এগুলো দিয়ে আমরা বাক্য করব, হ্যাঁ। যেমন ওয়েন্ট মানে গিয়েছিলাম, ডিড মানে করেছিলাম, এট মানে খেয়েছিলাম, রাইট মানে লেখা, রোট মানে লিখেছিলাম। হুম। আচ্ছা, হবে হবে, এগুলো প্রতিদিন দুইটা করে মুখস্থ করেন, দুইটা বা চারটা বা পাঁচটা। এগুলো একটু আপা পড়েন তো, এগুলো নীলুফা আপা একটু পড়েন, গো ওয়েন্ট গন। গো, হুম হুম। হ্যাঁ হ্যাঁ স্পোকেন, হ্যাঁ। টেকেন, হুম। সি স, সি স সিন, সিন। হ্যাঁ, তাহলে বলেন তো আমি তাকে দেখেছিলাম, তখন কি হবে, আই স হিম। স, হ্যাঁ। সি, আমি আমি নিয়েছিলাম, তখন কি হবে, টেক থেকে টুক আনতে হবে, কি আনতে হবে, টুক। আই টুক, আমি নিয়েছিলাম, হ্যাঁ আমি খাবারটা নিয়েছিলাম, আই টুক দা ফুড, আমি খাবারটা নিয়েছিলাম, আই টুক দা ফুড, আমি খাবারটা নিয়েছিলাম। হুম। আমি খাবারটা দিয়েছিলাম, তখন কি হবে, গিভ থেকে আসবে গেভ, কি হবে বলেন, গেভ, আই গেভ দা ফুড। রাইট থেকে আসবে রোট, আমি চিঠিটা লিখেছিলাম, কি হবে, আই রোট দা লেটার। দা লেটার কেন হবে, চিঠিটা, হ্যাঁ চিঠিখানা, তখন হবে রোট দা লেটার, দা মানে হচ্ছে এইটা, খানাখানি, তখন হবে রোট, রাইট থেকে রোট। এইটা আগে আপনাকে বুঝতে হবে, অন্য অন্য জায়গায় আগে যাওয়ার আগে টেন্সের পরিবর্তনটা শিখতে হবে। কিন্তু যদি বলা হয় আমি লিখবো, আমি লিখবো, তখন কি হবে, আই রাইট, আই উইল রাইট। এই সাধারণ বিষয়টা আগে বুঝেন, তারপর অন্য অন্য জায়গায়, তারপর বলেন তো আমি খাবো, আই উইল ইট, কি হবে, ইট। আমি আঁকবো, আই উইল ড্র, আই উইল ড্র, আমি আঁকবো। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, আই উইল করতে হবে না, আই উইল ইয়েস আই গো টু উইল গো টু স্কুল। স্কুল, এই যে যাব বললে তখন ভার্বের V1 ফর্ম, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তো যাই হোক, এগুলো আমাদেরকে শিখতে হবে। এরপর সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা রিডিং প্র্যাকটিস করতে, প্যাসিভ রিডিং যেটাকে বলা হয়। দেখেন, এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি, দ্য ফ্যামিলি আই লিভ ইন, যে পরিবারটিতে আমি বসবাস করি। আমরা এগুলো একটু রিডিং প্র্যাকটিসটা একটু ইয়ে করি। দেখেন বলছে, দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে দুই ধরনের পরিবার দেখা যায়। এইগুলো পড়ে এখান থেকে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে, এখান থেকে আমাদেরকে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। এটা একটু রিডিং পড়েন তো, দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি। The type of হ্যাঁ। on or in our society on is expanded.
extended or large family, and the other in unclear or small family. In a extend family, এক্সটেন্ডেড people live ফ্যামিলি, with ইন অ্যান their এক্সটেন্ডেড parents, ফ্যামিলি। grandparents. হ্যাঁ, ইন এ না, ইন অ্যান। তো এখানে এ বলেছেন, হ্যাঁ দেখে দেখে পড়ার সময় ভুল পড়ছেন কিন্তু। ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি একটা, ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি একটা বড় পরিবারে, পিপল লিভ উইথ দেয়ার প্যারেন্টস লোকজন তার পিতামাতার সাথে বসবাস করে, গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদির সাথে, আঙ্কেল আন্টস অ্যান্ড কাজিন। আওয়ার অনলি হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস লিভ উইথ দেয়ার চিলড্রেন ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি। কি বলছে? অনলি হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস লিভ উইথ দেয়ার চিলড্রেন ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে বলেন, দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। এটা নীলুফাপা একটু পড়েন তো, বাংলা বলা লাগবে না, ইংলিশটা আগে পড়েন দেখি রিডিংটা কতদূর আমরা পড়তে পারি। There are two types of family found in our society. One is extended or larger family, and the other is uncle. নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার মানে ছোট, Oh, এটা নিউক্লিয়ার nuclear. ফ্যামিলি। Nuclear family or a small family in an এক্সটেন্ডেড, হ্যাঁ এটা উচ্চারণ হবে এক্সটেন্ডেড। extended হ্যাঁ extended হ্যাঁ, extended family. People live with their প্যারেন্টস, parents, dead গ্র্যান্ড প্যারেন্টস, or grandparents, আঙ্কেল, or uncles, আন্টস, auntie, হ্যাঁ আন্টি aunts, অ্যান্ড কাজিন। and cousins. অনলি হাজব্যান্ড, Husbands and ওয়াইফস, wives live with দেয়ার parents. চিলড্রেন, Oh no, parents or their children in a নিউক্লিয়ার ফ্যামিলি, ইন এ এটা নিউক্লিয়ার নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ নিউক্লিয়ার হ্যাঁ, নিউক্লিয়ার মানে হচ্ছে কি ছোট। দেখেন এটা কেন দিলাম, এইখান থেকে পড়ে নিজের পরিবার সম্পর্কে নিজে নিজে বলতে হবে। আই হ্যাভ এ ফ্যামিলি, মাই ফ্যামিলি ইজ এ হ্যাপি ফ্যামিলি, মাই ফ্যামিলি, ইন মাই ফ্যামিলি দেয়ার আর 4 মেম্বার্স। যদি কারো 4 জন হয় 4 মেম্বার্স, 5 জন হলে 5 মেম্বার্স, 6 জন হলে 6 মেম্বার্স। হ্যাঁ, দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, ওয়ান ইজ এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড আদার ইজ লার্জ ফ্যামিলি। এইভাবে কিন্তু আমাদেরকে রিডিং প্যাসেজ পড়া শিখতে হবে। আমরা হাঁটি হাঁটি পা পা করে আমাদের যাত্রাটা শুরু করেছি ইংরেজি শেখার। তো এইখান থেকে আমরা শুধু যে বাক্য তৈরি করব তা না, বাংলা দেখে দেখে ইংরেজি বাক্য তৈরি করব। এখানে দেখেন কোনো বাংলা নাই, শুধু ইংরেজি আছে। এই ইংরেজি থেকে আমাদেরকে বাংলা করা শিখতে হবে, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি আমরা করব। দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে 2 ধরনের পরিবার দেখা যায়। ওয়ান ইজ এক্সটেন্ডেড, একটা হচ্ছে বড় পরিবার অর লার্জ ফ্যামিলি, অ্যান্ড আদার ইজ নিউক্লিয়ার অর এ স্মল ফ্যামিলি। একটা হচ্ছে বড় পরিবার, একটা হচ্ছে ছোট পরিবার। দেখবেন গ্রামের দিকে এখনো একান্নবর্তী পরিবার দেখা যায়, অর্থাৎ মা বাবা দাদা দাদি ভাই বোন নিয়ে অনেকে বড় পরিবারে বসবাস করে। আবার শহরের দিকে বেশিরভাগ দেখা যায় ছোট পরিবার, স্বামী স্ত্রী সন্তান সন্ততি। হুম, এটা নিয়ে কিন্তু ছোট পরিবার শহরে প্রায় বাংলাদেশ ভারত সব আমেরিকায় সবাই কিন্তু এখন এরকম হচ্ছে। তো এইখান থেকে আমাদেরকে আগামী ক্লাসে বলার চেষ্টা করতে হবে, কথা বলতে হবে। এটা একটা হোমওয়ার্ক থাকবে যে মাই ফ্যামিলি সম্পর্কে আপনি কতটুক বলতে পারেন, এটা আপনাকে বলতে হবে। মাই ফ্যামিলি বলবেন যে আই হ্যাভ এ ফ্যামিলি, দেয়ার আর 7 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, তারপরে আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি ইজ আ হ্যাপি ফ্যামিলি। সহজ সহজ বাক্য বলবেন। হ্যাঁ, কথা বলা শিখতে হবে। আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন আপনাকে এই টেন্স ঠিক রেখে কথা বলতে হবে। দেখেন টেন্সটা আজকে পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস দেখালাম। পাস্ট ইনডেফিনিটে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের V2, সাবজেক্ট প্লাস ভার্বের, এটা মনে রাখবেন। হ্যাঁ, আরেকটা জিনিস কি জানেন, শুধু আমি পড়ালাম আপনি বাসায় চেষ্টা করলেন না, এটা কিন্তু কখনোই শেখা যায় না। আমি যা শেখাচ্ছি এগুলো রেকর্ড হচ্ছে, আমি প্রতিদিন ক্লাস শেষেই কিন্তু ক্লাস রেকর্ড গুলো আপনাদেরকে দিয়ে দেই। এই ক্লাস রেকর্ড গুলো আপনাদেরকে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই PDF গুলো একটু পড়তে হবে। এই যে দেখেন এখানে অলরেডি লেখা রয়েছে পাস্ট ইনডেফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V2, সাবজেক্ট প্লাস ভার্বের V2।
আপনি যখন ভাত রান্না করেন, ভাত রান্না বা তরকারি রান্না করেন, তরকারিতে কতটুক লবণ দিতে হবে, কতটুক হলুদ দিতে হবে, এটা কিন্তু আপনি বুঝতে পারেন, তাই না? এটাও কিন্তু আপনাকে পড়ে বুঝতে হবে, এটা একটা আইডিয়া নিয়ে আসতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু কেমন হয়। সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্বের ভি টু কি? গো মানে যাওয়া, এটা ভি ওয়ান, এখান থেকে আনতে হবে ভি টু। আই ওয়েন্ট, আই ওয়েন্ট, কি হবে? আই ওয়েন্ট। এগুলো বারবার ভুলে গেলে হবে না, গন বলা যাবে না, আই ওয়েন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এর জন্য এইগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এই দেখেন, গো থেকে ওয়েন্ট, এইগুলো মুখস্থ না করলে আমি যতই পড়াই পারা যাবে না। আর এগুলো মুখস্থ করলে অটোমেটিকলি, এগুলো মুখস্থ করলে অটোমেটিকলি হয়ে যাবে। যেমন গিভ মানে দেওয়া, যদি বলা হয় আমি দিয়েছিলাম, তখন হবে আই গেভ। আই গেভ, কি হবে? আই গেভ, আমি দিয়েছিলাম। যদি বলা হয় ড্রাইভ মানে চালানো, আমি চালিয়েছিলাম, আই ড্রোভ। আই ড্রোভ, ড্রাইভ থেকে আসবে ড্রোভ। হ্যাঁ, এরপর দেখেন ফিউচার টেন্সের দুইটা দেখব প্রায় একই নিয়মে, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস, এটা কিভাবে হয় দেখেন। ফিউচার ইনডেফিনিট, ফিউচার টেন্সরা কিন্তু ওই প্রেজেন্ট টেন্সের মতো, এরা কিন্তু চার ভাই: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন হয় দেখেন। ফিউচারের ইনডেফিনিট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ভি অন ফর্মে। ভি অন মনে রাখবেন, আবার বলেন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ভি অন। যেমন বলেন তো, আমি যাব, সাবজেক্ট কি? আই, এরপর একটা শ্যাল বা উইল দেন, আই শ্যাল, কি হবে? শ্যাল না দিয়ে আপনি উইল দেন, যে কোনো একটা দিলে হবে, আই উইল। এই যে পেরে গেছেন, আই উইল গো, আমি যাব, আমি খাবো, ইট, আমি খেলবো, প্লে, আমি লিখবো, আমি বলবো, আই উইল টক বা আই উইল স্পিক। হ্যাঁ, স্পিক মানে কথা বলা। তাহলে আমি বলবো আই উইল টক, আই উইল স্পিক। তাহলে যদি বলা হয় আমি একটা বাড়ি তৈরি করব, আই আই উইল মেক এ হাউস, কি হবে বলেন? আই উইল মেক এ হাউস, হাউস। আমি একটা চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। আমি একটা বই পড়বো, আই উইল রিড এ বুক, আমি একটা বই পড়বো। হুম, আচ্ছা, আমি ঢাকায় যাব, আমি খুলনায় যাব, আমি যশোর যাব। তাহলে দেখছেন এখানে কি ব্যবহার করতেছি, পরিবর্তনটা হচ্ছে শুধু ভার্বের। এই জন্য ভার্ব আগে শিখতে হবে। হ্যাঁ, এইগুলোকে বলে কনজুকেশন অফ ভার্ব। এই দেখেন, কনজুকেশন অফ ভার্ব, এই কনজুকেশন অফ ভার্ব আগে শিখবেন, ইংরেজিটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আরো কিছু বলেন। আমি পড়বো, আই উইল রিড। আমি আমি গাড়ি চালাবো, আমি চালাবো, আই উইল ড্রাইভ। আমি দৌড়াবো, এখানে দেওয়া আছে দেখেন, আই উইল রান। আমি আসবো, আমি তোমার বাসায় আসবো, টু ইয়োর হোম, টু ইয়োর হাউস। হ্যাঁ, আমি একটা মোবাইল কিনবো, আই উইল বাই এ মোবাইল ফোন। হ্যাঁ, আমি চিন্তা করব, আমি চিন্তা করব, আই উইল থিঙ্ক। দেখেছেন তাহলে এটা কত সহজ। এরপর আমি যখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখাবো, তখন কি করবেন? সবই ঠিক থাকবে, এই শ্যাল উইল সবই থাকবে, তবে এই উইলের পরে, উইলের পরে একটা নতুন করে বি দিতে হবে, বি। আর ভার্বের সঙ্গে এই যে এখানে থিঙ্ক দিয়েছেন না, এখানে আইএনজি হবে, থিঙ্কিং। কি হবে? থিঙ্কিং। যেমন আমি চিন্তা করতে থাকবো, আই উইল বি থিঙ্কিং। বি আসবে। আমি কিনতে থাকবো, আই উইল বি বাইং। আমি আমি আসতে থাকবো, আই উইল বি কামিং। না, এখানে কেম হবে কেন? কেম হবে তো ভার্বের ভি টু যখন পাস্ট টেন্স করবেন, এখানে মূল ভার্বের, মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে, আই উইল বি কামিং। তারপর আমি কামিং, আমি দৌড়াতে থাকবো,
I will be run. রানিং। ও আইএনজি যোগ করতে হবে না হ্যাঁ, এটা? এই যে বলছি না যে ওই শ্যাল বা উইল এর আগে বি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। শ্যাল বা উইল এর আগে বি স্যার, আনতে হবে। সে কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে, তাই তো? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আইএনজি হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও হয়, পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও কন্টিনিউয়াস, হয়। কন্টিনিউয়াস আইএনজি যোগ হবে, হ্যাঁ। ঠিক আছে। যেমন আই উইল বি রানিং, আমি দৌড়াতে থাকবো। রানিং, আই উইল রানিং বি যোগ রানিং। হবে, যোগ হবে। হ্যাঁ, আমি বুঝতে আমি পেরেছি। পান করতে থাকবো। আই উইল বি ড্রিঙ্কিং। পান। ড্রিঙ্কিং, হ্যাঁ। ও আমি কুকিং। কুকিং, আমি রান্না করতে থাকবো। হ্যাঁ, আমি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। আমি যাইতে থাকবো। আই উইল গো। কেন আই উইল গো হবে? আই উইল বি গোয়িং। ও বি হবে, আই উইল বি গোয়িং। 1 সেকেন্ডের ভিতরে ভুলে গেলে হবে না। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। হ্যাঁ, এটা আসেনি। এটা চলে আসবে, কয়েকটা দিন একটু প্র্যাকটিস করেন, দেখেন অনেক দিন শেখা হয় না তো। এই রুলগুলো আমি আজকে করাচ্ছি, কালকে আবার করাবো, পরশুদিন আবার করাবো, দেখবেন একটা সময় আপনার এগুলো মনের ভিতরে গেঁথে গেছে। হ্যাঁ। ওই অনেক বড় হয়ে গেছে ছোটবেলায়। আমার দুটো তিনটে কাজের মানুষ ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি তখন 2 বছর, তখন আমার শ্বশুরই আমেরিকায় ছিল। আচ্ছা, আচ্ছা। কিন্তু আর কিচ্ছু করতে দেয়নি, না, 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 তবে বলতেছে এখন তুমি দেখেন। আমেরিকায় এসে লাগতেছে। হ্যাঁ, লাগতেছে এবং এবং কাজের এটা মানুষ আপনি পারবেন। হ্যাঁ, এটা পারবেন। একটু সময় দিবেন, এই ক্লাস রেকর্ড গুলো দেখবেন। সব থেকে বড় পারবো উপকার কি ইনশাল্লাহ। জানেন? আমি যেভাবে দেখাচ্ছি ক্লাস রেকর্ড গুলি অবসর অবশ্য সময় একটু দেখবেন। অবসর সময় এগুলো দেখলে পারবেন। তাহলে আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। তাহলে এই যে 8 প্রকার টেন্স আমি শিখালাম, প্রেজেন্ট টেন্সের 4টি, আর ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এই বাক্যগুলো এখন নিজেদেরকে আপনাদের বলতে হবে। যেমন যদি বলা হয়, এইটা দিয়ে বলবেন রাইট। আমি লিখি, আই রাইট। কি হবে বলেন? আমি লিখি, রাইট। আই রাইট। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। বলেন আমার সঙ্গে, আমি লিখছি, আমি লিখছি, আই এম রাইটিং। রাইটিং। আমি আমি লিখেছি, লিখি, আমি আমি লিখি, লিখেছি। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন। আমি সাবজেক্টের পরে লিখেছি। হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরে আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আমি লিখেছিলাম তখন। হ্যাঁ, আমি লিখেছিলাম। হ্যাঁ, হ্যাজ হ্যাভটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে। কি বললাম? পারফেক্ট টেন্সে হ্যাঁ হ্যাজ বা হ্যাভ বসে সাবজেক্টের পরে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কোনটা স্যার? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন, এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু দেখাই, এগুলো দেখবেন, প্রত্যেকটা টেন্স বাংলা, আমি বারবার বাংলা। করে দেখাবো। হ্যাঁ, বাংলা হচ্ছে, হ্যাঁ বাংলা দেখাই। সাবজেক্ট এটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসও থাকবে। সে স্কুলে গিয়েছে, হ্যাঁ, সে খাবার রান্না করেছে, সে তার পড়া প্রস্তুত করেছে, আমি একটা মোবাইল কিনেছি, তারা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসও থাকবে। ইয়াসি ইয়াসও থাকবে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, এটা একটু পড়েন, প্রেজেন্ট। পারফেক্ট। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা পড়েন। এই যে কোনো কাজ শেষ হয়ে গেছে, তার ফল এখনো, এখানে এটা পড়েন, কোনো কাজ কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে। এমন বুঝালে, উম, এরকম পুরা বোঝালে বাংলা ও এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। টেন্স ব্যবহার হয়। হ্যাঁ, যেমন পড়েন এই যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের বিক্রি প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। আবার বলেন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভার্বের বিক্রি প্লাস এক্সটেনশন, কি এক্সটেনশন, এক্সটেনশন? হ্যাঁ এক্সটেনশন, বা এক্সটেনশন। এখানে বলবেন অতিরিক্ত অংশ। এখানে তাহলে ভার্বের ভি3 আপনাকে এই জায়গা থেকে আগে থেকেই মুখস্থ করতে হবে। গন, গন, হ্যাঁ, হ্যাঁ, গো, ভার্বের বিক্রি। গো, ওয়েন্ট, গন। এই গনটা হচ্ছে ভি3। যেমন আমি গিয়েছি, আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। হ্যাঁ, হাসনা আপা ভালো করে শুনবেন প্লিজ। আমি গিয়েছি, এই বাক্যটা কি হবে তাহলে? সে কাজটি করেছে। করা ইংরেজি হচ্ছে ডু, আর করেছে ইংরেজি হবে ডু, ডিড, ডান। ডান। ভি থ্রি হবে ডান। কি হবে? ডান। শি ডান। হ্যাজ, হ্যাজ হবে না হ্যাভ হবে? এই যে হি হ্যাজ ডান দা ডান। ওয়ার্ক। Or he has done the work. সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। কি হবে? হি হ্যাজ ডান দা He ওয়ার্ক। has, আমি বাজারে গিয়েছি,
আমি বাজারে গিয়েছি। আই হ্যাভ গন টু I মার্কেট। have gone market. I have gone to market. তারা আমগুলো খেয়েছে। They are. দে হ্যাভ ইটেন They have eaten. ম্যাঙ্গোজ। তাহলে এখানে ম্যাঙ্গোসটা বাদ দেন, যদি বলি তারা খেয়েছে তখন কি হবে? তারা খেয়েছে তখন কি হবে? They have eaten. দে হ্যাভ ইটেন, এইটুক ইট এর ভিতরি হচ্ছে ইটেন, তারা খেয়েছে। তারা গিয়েছে, দে হ্যাভ গন। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ মনে রাখবেন, খুব ভালো করে শিখবেন। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। তাহলে কয়েকটা বাক্য বলেন। আমি কিনেছি, আই হ্যাভ বট। আই হ্যাভ বট। বাই থেকে আমি আসবে বট। কিনেছি। হ্যাঁ, আমি বট। করেছি, আমি করেছি, আই হ্যাভ। এখানে হ্যাভ আর হ্যাজ এক্সট্রা হচ্ছে এই যে হ্যাঁ, এক্সট্রা পারফেক্ট হ্যাভ আর হ্যাজ। টেন্সে হ্যাভ হ্যাঁ, আর ভার্বের ভি3 হ্যাভ হবে। হ্যাভ এর ভিতরে হ্যাভ তাহলে আমি কিনেছি, আই হ্যাভ বট। আই হ্যাভ বট। বট। আই হ্যাভ বট। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি আই গিয়েছো, হ্যাভ গন। আমি তুমি গেছি। তুমি গিয়েছো, তুমি গেছো। ইউ হ্যাভ গন। গন। থ্যাংক ইউ, ইউ হ্যাভ গন। এই গন। যে বিষয়টা আপনি বুঝে গেছেন, আমি গিয়েছি, আই হ্যাভ গন, তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। এই ভার্ব ফর্ম গুলো 10টা করে প্রত্যেকদিন এখান থেকে মুখস্থ করবেন। হুম, প্রত্যেকদিন। এরপর দেখেন, এই যে গিয়েছি, খেয়েছি, তাই না, এগুলো এখানেও দেওয়া আছে। এই যে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে আমি স্কুলে গিয়েছি, কি হবে পড়েন? আই হ্যাভ। আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে আমি যাইনি, স্কুলে গেছি। আমি স্কুলে যাইনি। আই আই ডো নট হবে না। না, আই হ্যাভ আই নট, ডোন্ট। এই হ্যাভ এর পরে নট দিতে হবে। এখানেও হ্যাভ দিতে হবে তাই হ্যাঁ তো। হ্যাঁ, আই হ্যাভ আই নট। হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি? হ্যাভ এ গন টু স্কুল। যখন এটা প্রশ্ন করবেন তখন এই হ্যাভটা, অক্সিলারি ভার্বটা সবার প্রথমে চলে যাবে। কি হবে? হ্যাভ আই গন টু স্কুল। হ্যাঁ, হ্যাভ আই গন টু হ্যাভ স্কুল। গন টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? আমি কি স্কুলে যাইনি? হ্যাভ। হ্যাঁ। হ্যাভ হ্যাভ গন টু স্কুল। এটা হ্যাভ হ্যাভ আই নট। গন টু এটা স্কুল। হ্যাভ নট কে বলা হচ্ছে হ্যাভেন্ট। কি বলা হচ্ছে? হ্যাভেন্ট। হ্যাভেন্ট আই গন টু স্কুল। কি হবে বলেন? হ্যাভেন্ট আই গন টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? আমি হ্যাভেন্ট কি আই গন স্কুল টু যাইনি। স্কুল। হুম, তারপর আবার বলেন, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গেছি। আমি স্কুলে আই যাইনি। হ্যাভ হুম, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি স্কুলে যাইনি। হ্যাভ এ গন টু স্কুল। হুম। আমি কি স্কুলে গিয়েছি। আমি কি স্কুলে হ্যাভেন্ট যাইনি? আই। হ্যাঁ, হ্যাভেন্ট ও আই। আমি কি স্কুলে গেছি। হ্যাঁ, হ্যাভেন্ট হ্যাভেন্ট আই আই গন গন টু। টু স্কুল। একই নিয়মে দেখেন, এখানে এখানে আমি এর পরিবর্তে সাবজেক্ট দিয়েছি সে। সে স্কুলে গিয়েছে, পড়েন কি হবে? আই, স্কুল। হি হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে যায়নি। সে স্কুলে যায়নি। হি হ্যাজ গন টু স্কুল। হি হ্যাজ সে নট। স্কুলে যায়নি। হি হ্যাজ নট। ও হ্যাজ নট ওখানে হ্যাজ এটা নট নট কে, তাই তো। হ্যাজ নট কে শর্ট ফর্মে হ্যাজেন্ট লিখেছি, হ্যাজেন্ট। Hasn't. ও হি হ্যাজ নট কিংবা হ্যাজেন্ট বলেও হবে। হ্যাঁ হি হ্যাজেন্ট গন টু স্কুল। হ্যাঁ, সে সে কি স্কুলে স্কুলে যায়নি। গিয়েছে, তারপর সে কি স্কুলে গিয়েছে। হ্যাজ হি গন টু স্কুল। সে সে কি কি, স্কুলে গেছিল। সে কি স্কুলে যায়নি, গিয়েছে। হ্যাজেন্ট হি। হ্যাজেন্ট হি গন টু স্কুল। সে তাহলে কি দেখেছেন স্কুলে একই যায়নি। সঙ্গে আমরা অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ। সে স্কুলে গিয়েছে, এটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। সে স্কুলে যায়নি, এটা নেগেটিভ বা না বোধক। সে কি স্কুলে গিয়েছে, এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। সে কি স্কুলে যায়নি, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ। এখানে একটা ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য করেছি, সেই ভার্বটা হচ্ছে গো। সেই ভার্বটা কি আছে বলেন? গো। গো। গো ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য তৈরি করতে পেরেছি। তো এইগুলো আপনারা একটু পড়বেন। আগামী ক্লাসে আমি এখান থেকে আবার ক্লাসটা শুরু করবো, এবং আজকের ক্লাস রেকর্ডটা একটু দেখবেন। আমি খুব সুন্দর করে বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর এই যা যা পড়ালাম, এই শিটগুলো এখন দিয়ে দিব, এখান থেকে একটু প্র্যাকটিস করবেন। দ্যাটস অল ফর ওকে টুডে। স্যার।